ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার বউকে নিয়ে সবাই আড়ালে হাসি ঠাট্টা করে, তার শরীর নিয়ে। মাঝে মাঝে আমাকেও লজ্জায় পড়তে হয় আমার স্ত্রীর জন্য। আমার বউ বাইরে বের হলেই পাড়ার ভাবি থেকে শুরু করে বৃদ্ধ চাচিরা পর্যন্ত টিটকারি মারে। বউকে খোঁচা দিয়ে বলে, ভাবি তো শুকিয়ে যাচ্ছেন, ভাই কি ঠিকমতো খাওয়াই না নাকি? আমার স্ত্রী লজ্জা থেকে বাঁচতে শুধু একটা হাসি দিয়ে চলে আসে। আমাকেও পাড়ার ভাবিরা বলে, শাহেদ ঠিকমতো বাজার করো না নাকি? তোমার বউ তো শুকিয়ে যাচ্ছে দিন দিন। আমার স্ত্রী মানুষের এমন টিটকিরি মারা কথা শুনে ডিপ্রেশনে চলে যায় মাঝে মাঝে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। তখন আমি তাকে জোর করে নিজের হাতে খাইয়ে দিতে দিতে বলি, আমার কিন্তু শুকনো মানুষ ভালো লাগে না, শরীরে খালি হাড্ডি থাকে। একটু স্বাস্থ্য ভালো মেয়েকে আমার ভীষণ ভালো লাগে জড়িয়ে ধরলে। আমার কথা শুনে আমার স্ত্রী হেসে দেয়। আমার স্ত্রী বিয়ের আগে এমন ছিল না, হালকা মোটা ছিল। সেটা বোঝা যেত না তখন। তাকে পরীর মতো সুন্দর লাগতো, একদম কিউট লাগতো। তখন তাকে সবাই সুন্দরী বলতো। কিন্তু বিয়ের পর, আমাদের প্রথম বাচ্চা হওয়ার পর থেকে রুপিতা মোটা হতে থাকে। দ্বিতীয় বাচ্চা হওয়ার পর আরও মোটা হতে থাকে। অনেক চেষ্টা করেছে নিয়ন্ত্রণে রাখার জন্য, কিন্তু রুপিতা পারে নাই। সব কথার আসল মানেটা যে উল্টো, তা আমরা দুজনেই খুব ভালো করে জানি। পাড়ার মানুষ যখন বলে ভাবি তো শুকিয়ে যাচ্ছেন, তখন তাদের গলায় থাকে বিষাক্ত রসিকতা। কারণ রুপিতা দিন দিন শুকোচ্ছে না, বরং বিয়ের পর থেকে তার শরীরের ওজন বেড়েই চলেছে। আর আমাদের সমাজের নিয়মই যেন এটা, কারো শরীর নিয়ে কটূক্তি করাটা তাদের কাছে চা নাস্তার মতো সহজ এক বিনোদন। বিয়ের প্রথম দিককার কথাগুলো এখনও আমার চোখে ভাসে। রুপিতা যখন লাল শাড়ি পরে আমার ঘরে এলো, তখন তাকে সত্যি এক পরীর মতোই লাগতো। গাল দুটো ছিল একটু গোলগাল, চোখে মুখে একটা মিষ্টি মায়াবী ভাব। সবাই বলতো, শাহেদ তুই তো চাঁদ তুলে এনেছিস ঘরে। রুপিতাও নিজের যত্ন নিত, সাজতে ভালোবাসতো। আয়নার সামনে দাঁড়িয়ে একটু মেকআপ করা, হাসি মুখে আমার পছন্দ জানতে চাওয়া, সবে ছিল তার প্রতিদিনের আনন্দ। কিন্তু দিন বদলে গেল আমাদের প্রথম সন্তান হওয়ার পর। সিজারের পর থেকেই রুপিতার শরীরের গড়ন পাল্টাতে শুরু করলো। ও নিজের মতো চেষ্টা করতো না তা নয়, সকালে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করা, ডায়েট করার নামে ভাত খাওয়া একদম কমিয়ে দেওয়া, কত কিছুই তো করলো। কিন্তু হরমোনের ঝামেলা হোক আর শরীরের ভেতরের পরিবর্তনই হোক, মেদ কমছিল না মোটেই। এরপর যখন দ্বিতীয় বাচ্চাটা কোলজোরে এলো, তখন যেন পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে গেল। ছোট বাচ্চা দুটোর যত্ন, ঘরকন্নার কাজ, সংসারের হাজারটা টেনশন, সব মিলিয়ে রুপিতা নিজের দিকে তাকানোর সময়টুকু পেত না। কিন্তু এই সহজ সত্যিটা আশেপাশের মানুষগুলো বোঝে না, কিংবা বুঝতে চায় না। পরশু দিনের কথা, বিকেলে রুপিতা নিচে নেমেছিল মোড়ের দোকান থেকে বাচ্চাদের জন্য বিস্কুট আর দুধের প্যাকেট কিনতে। ফিরতেই পাশের ফ্ল্যাটের ববি ভাবি আর ও পাশের বাড়ির প্রবীণ সায়রা বেগম, যাকে দাদি বলে ডাকি, সে তাকে ছেঁকে ধরল। সায়রা বেগম তার মুখের সামনে এসে অদ্ভুত এক চোখ মুখ কুঁচকে বলে উঠলেন, কী গো রুপিতা, দিনে দিনে তো একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছ। শাহেদ কি আজকাল বাজারে চাল ডাল কম আনছে, নাকি ঘরে খাবার দাবার নাই? তোমার শরীর দেখে তো চেনাই যায় না। কথাগুলো বলে সায়রা বেগম নিজেই খিলখিল করে হেসে উঠলেন। পাশে দাঁড়িয়ে থাকা ববি ভাবিও সেই হাসিতে তাল মেলালেন। রুপিতা কিন্তু কিছুই বলতে পারল না, তার চোখে পানি চলে এসেছিল। কিন্তু সেটা গোপন করার জন্য শুধু উপরে উপরে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে তরতর করে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। দরজা খুলে ঘরে ঢুকেই ও সোজা ঘরে গিয়ে বসে পড়ল। হাত থেকে দুধের প্যাকেটটা টেবিলের উপর রাখতে গিয়ে হাত কাঁপছিল তার। আমি তখন অফিস থেকে ফিরে জামা কাপড় ছাড়ছিলাম। রুপিতার মুখের দিকে তাকিয়েই বুঝে গেলাম আজ আবার কিছু একটা ঘটেছে। আমি ওর পাশে গিয়ে বসলাম, আলতো করে তার কাঁধে হাত রেখে বললাম, কি হয়েছে রূপু? আবার কেউ কিছু বলেছে? রুপিতা কোনো কথা বলল না, শুধু মুখটা অন্য পাশে ঘুরিয়ে কান্না চেপে রাখার চেষ্টা করতে লাগলো। রাতে প্লেটে খাবার বেড়ে ওর সামনে দিলাম। ও এক লকমায়
লকমাও মুখে তুলল না, মুখ নিচু করে বলল, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। আমি জানি এই খিদে নেই কথার পেছনে কতটা কষ্ট লুকিয়ে আছে। প্রতিবার যখন কেউ তাকে এই শরীর নিয়ে খোঁটা দেয়, ও না খেয়ে নিজেকে শাস্তি দেওয়া শুরু করে। ভাবে না খেলেই বুঝি কাল সকালে উঠে রোগা হয়ে যাবে। আমি আর দেরি না করে প্লেটটা নিজের হাতে তুলে নিলাম। ভাত মেখে ওর মুখের সামনে ধরে বললাম, অসময়ে খাওয়া ছেড়ে দিলে কি শরীর ভালো থাকবে? নাও হা করো। রুপিতা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আমাকে আর খাওয়াইও না তো শাহেদ। মানুষ ঠিকই বলে আমি দিনে দিনে কেমন যেন হয়ে যাচ্ছি। তোমারও তো আমার পাশে হাঁটতে লজ্জা লাগে, তাই না? ওর কথাটা শুনে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আমি তার থুতনি ধরে মুখটা আমার দিকে ঘোরালাম। তারপর মৃদু হেসে বললাম, আমার কিন্তু শুকনো মানুষ একদম ভালো লাগে না। শরীরে খালি হাড্ডি থাকলে জড়িয়ে ধরলে শান্তি পাওয়া যায় নাকি? একটু স্বাস্থ্য ভালো মেয়েকেই তো আমার ভীষণ পছন্দ। জড়িয়ে ধরলে মনে হয় নিজের একটা মানুষ পাশে আছে। কথাটা শুনে রুপিতার চোখের কোণে জমে থাকা পানিটুকু গড়িয়ে গাল বেয়ে নিচে নেমে গেল। কিন্তু একই সাথে তার ঠোঁটের কোণে ফুটে উঠল একটা ছোট্ট স্বস্তির হাসি, যে হাসিটার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। ও লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। আমি ওকে নিজের হাতে ভাত খাইয়ে দিতে দিতে মনে মনে ভাবলাম, সমাজের মানুষ তো অনেক কথাই বলবে। তাদের কাছে কারো আবেগ, কারো কষ্ট বা হরমোনাল সমস্যার কোনো দাম নেই। তারা শুধু চেহারা আর চামড়া দেখে বিচার করতে জানে। কিন্তু ঘরের ভেতরের এই মানুষটা যে আমার দুটো সন্তানকে পেটে ধরেছে, দিনরাত সংসারটা আগলে রেখেছে, তার এই বদলে যাওয়া শরীর তো আমারই সংসারের জন্য দেওয়া ত্যাগের চিহ্ন। কিন্তু আমি জানি এই সাময়িক হাসি দিয়ে সব কষ্ট মুছে ফেলা যায় না। রুপিতার মনের ভেতরের ক্ষোভ আর ডিপ্রেশনের মেঘ জমা হচ্ছে দিনে দিনে। পাড়ার এই বাজে মন্তব্যগুলো কতদিন এভাবে হালকা ছলে উড়িয়ে দেওয়া যাবে? আর কতদিন রুপিতা এভাবে সমাজের বাঁকা চোখ এড়িয়ে ঘরে বন্দী হয়ে থাকবে? খাওয়া শেষ করে রুপিতা যখন বিছানায় বাচ্চাদের শুয়ে দিতে গেল, আমি জানালার পাশে এসে দাঁড়ালাম। আমি সিদ্ধান্ত নিলাম এভাবে আর চলতে দেওয়া যায় না। কাল থেকে আর চুপ করে থাকবো না। রুপিতার এই লড়াইয়ে শুধু কথার আশ্রয় নয়, আমাকে ওর পাশে থেকে এক শক্ত দেওয়াল হয়ে দাঁড়াতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক বেশি মূল্যবান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।